না। যদি অত বড় নেতা দলের মহাসচিব ছিল, দল তার পাশে না থাকে, আপনার পাড়ার চারানা নেতা আজকে দাদা দিদির কথা শুনে আমাদের মর্মীদেরকে অত্যাচার মিথ্যা কেস দিচ্ছে, কালকে যখন এরা ফেঁসে যাবে দল থাকবে তো পাশে? দিয়ে যাচ্ছেন, তারাও প্রস্তুত থাকুন। আমি প্রয়োজনে বারুইপুর কোর্টে যাব, সেখান থেকে জামিন না হলে আলিপুর জজ কোর্টে যাব, জামিন না হলে কলকাতা হাইকোর্টে যাব, সেখানেও যদি জামিন না হয় সুপ্রিম কোর্টে গিয়ে আমার ভাইকে জামিন করিয়ে মালা পরিয়ে আমি বাড়িতে নিয়ে আসবো। কিন্তু বাড়িতে নিয়ে এসে আমি চুপ থাকবো না, আমি 5 টাকার পেনের এমন খোঁচা দেবো তারকেও প্রস্তুত থাকতে বলে দিচ্ছে আজ থেকেই। কারণ মিথ্যে করে দাদা দিদির কথা শুনে কেস দিচ্ছেন, প্রস্তুত থাকুন আগামী দিনে কি হবে। আরে মিথ্যা কেস ভাই, 2 দিন 4 দিন 1 বছর 2 বছর 4 বছর পরে কেসটা কি হবে? ডিসমিস হয়ে যাবে। আমার ভাই সম্পূর্ণরূপে কেস থেকে খালাস পেয়ে যাবে। আমি কি ছেড়ে দেবো? যে লয়ারদেরকে দিয়ে টাকা খরচ করে আমার ভাইয়ের কেসটা আমি লড়াচ্ছি, সেই লয়ারকে দিই আমার ভাইকে দিয়ে যে মিথ্যা করে কেস করলো তার বিরুদ্ধে মানহানির মামলা করব। প্রস্তুত থাকুন। মানহানির মামলা 2 রকম ভাবে হয়, একটা হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ হয়, আর একটা হচ্ছে জেল জরিমানা। কোনটা দেব বা দুটোই দেবো কি দেবো না, আমার উকিল আর যাদের নামে মিথ্যা কেস দিয়ে তাদেরকে তুলাচ্ছেন, পুলিশ আছে এখন আপনার হাতে, তোলাচ্ছেন তোলান, সময় কথা বলবে, কোর্ট কিন্তু কথা বলবে শেষ কথা। প্রস্তুত থাকুন। ছাড়বো না ভাই, আমি ছাড়বো না, মিথ্যা কেস দিয়েছে ছাড়বো না। আর ওরা যদি মনে করে যে দাদা দিদি তখন দেখে নেবে, আমি সামান্য বলছি চলে যান। বীরভূমের বাঘ বলে তাকে, আমি বলি না, এরা বলে, তৃণমূল বলে। কে বীরভূমের বাঘ বলে? তৃণমূলীরা। অনুব্রত বাবু জেলে আছে, ও দাদা দিদিরা ওকে বার করতে পারছে তো? হ্যাঁ, কেষ্ট না কি ডাক নাম, বার করতে পারছে তো? উনি অ্যারেস্ট হয়ে যাবার 1 মাস পর্যন্ত ওনার মেয়ের বক্তব্য শুনলাম, একটা পেপারে এসেছিলাম, ফেসবুকে দেখছিলাম, সোশ্যাল সাইটে। 1 মাস পর্যন্ত কোনো রাজ্য স্তরের নেতা ওনার মেয়ের সাথে যোগাযোগ করেনি। ভাবতে পেরেছেন? অত বড় নেতা জেলা প্রেসিডেন্টের সাথে যদি না যোগাযোগ করে, আপনার পাড়ার চারানা নেতা ভাবছে কি করে যে উনি বিপদে পড়ে গেলে তাকে দল উদ্ধার করবে? পার্থ চ্যাটার্জির কাছে চলে যান, 1 বছরের ঊর্ধ্বে জেলে আছে, জেল থেকে বার করা তো দূরের কথা, দল হাত তুলে নিয়েছে, দল বলে দিয়েছে ওর সমস্যা ও বুঝে নেবে, দল ওসব বিষয়ে জানে। আমি এটাও বলে রাখছি যে আমার আজহারের বাড়ির অদূরে বোমা রেখেছিল, যে রেখেছিল না ছিল সে তো তদন্ত হচ্ছে। আমি কিন্তু এনআইএ কে চিঠি করে রেখেছি, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, তাকে আমি চিঠি করে রেখেছি যে আমার কর্মীর বাড়ির অদূরে আমার মনে হচ্ছে ওরা বোমা রাখতে পারে, একটু তদন্ত করুন। খুব শিগগিরই এনআইএ আসবে, তদন্ত করবে। দাদা দিদির কথা শুনে আজহারকে চাপ দিয়ে দলে জয়েন করানোর চেষ্টা হচ্ছিল, আজহার দল চেঞ্জ করেনি বলে আজহারকে চাপে রাখার জন্য অমুক দাদার কথা শুনে তুমি আজহারের বাড়ির কাছে বোমা রাখলে তোমাকেই কিন্তু এনআইএ তুলে নিয়ে যাবে, তোমার দাদা দিদি কেউ আটকে রাখতে পারবে না। প্রস্তুত থাকুন, ছেড়ে কথা হবে না। হ্যাঁ, ও আমাকে মেরে চোখে মারবো এটা আমি নয়, ও রাজনীতি আমি করিনি, কাউকে করতেও আমি দেবো না, সকলকে বারণ করি। কিন্তু আমি বলবো প্রত্যেককে সজাগ হন, সতর্ক থাকুন, ফেঁসে গেলে কোনো দাদা দিদি কাজে আসবে না। তাই যাও তাড়াতাড়ি জেনে এসে বলো, সৌজন্যতার রাজনীতি করুন, ঐক্যের রাজনীতি করুন। দিনের শেষে তো প্রতিবেশী, কাকা মামা জ্যাঠা চাচা এই সম্পর্ক তো সকালে উঠলে তো এক জায়গায় দেখা হয়, সকাল সন্ধ্যা তো মুখ দেখছেন। তার নামে তার সাথে অন্যায় অত্যাচার মারামারিতে, যার নামে চাকরি চুরির অভিযোগ আছে, আমি ধরে নিলাম INDI এর জোটে আমি নেই, তারপরে ওরা ক্ষমতায় এসেছে, ধরে নিচ্ছি আসুক, বিজেপি ধ্বংস হোক, বিজেপি পরাজিত হোক, এটা আমি চাইবো। বিজেপি শুধু মুসলমানদের ক্ষতি করছে না, দেশের ক্ষতি করছে, এটা মাথায় রাখবেন। কেউ যদি মনে করে বিজেপি মুসলমানদের ক্ষতি করছে, শুধুমাত্র এটা ভুল হচ্ছে। বিজেপি দেশের ক্ষতি করছে, বিজেপি দেশের রাষ্ট্রায়ত্ত সম্পত্তিগুলোকে বিক্রি করে দিচ্ছে, যেটা দেশ স্বাধীন হওয়ার পর থেকে যে সম্পত্তিগুলো দেশে তৈরি হয়েছিল, নতুন তৈরি করা তো দূরের কথা, ওরা বিক্রি করে দিচ্ছে। আজকে হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের ঐক্য যেটা ছিল সেটাকে ধ্বংস করছে বিজেপি। আমি চাইবো পরাজিত হোক, কিন্তু আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে। ধরে নিলাম তৃণমূলের সাথে জোট করে INDI এর জোটে ক্ষমতা এসেছে, এখন কংগ্রেসের নেতৃত্বে তো জোটটা হচ্ছে, তো রাহুল গান্ধী মহাশয় পার্লামেন্টে গিয়েছেন আর অভিষেক বাবু পার্লামেন্টে গিয়েছে। অভিষেক বাবুর নামে কিন্তু চাকরি চুরির অভিযোগ আছে, তাই তো নাকি? শুনছি তো রাহুল গান্ধী পাশে বসিয়ে পার্লামেন্টে বলতে পারবে তো ওয়েস্ট বেঙ্গলে যে চাকরিগুলো চুরি হয়েছে তার বিরুদ্ধে আমরা লড়াই করব? বলতে পারবে? বলুন না, বলতে পারবে? আমি যদি পাশে চোরকে বসিয়ে বলি এই চোরের বিরুদ্ধে আমার লড়াই হবে, এটা হাসি খোরাক হবে না?
তোরা ডিসাইড করুক কি করবে। আমরা মানুষ সমাজ ব্যবস্থা বদলাতে এসেছি, চোর মুক্ত সমাজ করতে এসেছি। সুতরাং চোর মুক্ত সমাজ করতে গিয়ে চোরের সাথ নেব সেটা হতে পারে না। ভাই বক্তব্য শেষের দিকে আপনাদের কাছে অনুরোধ করব তিনটে বিষয়ে। প্রথম কথা হচ্ছে আপনারা আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। আজকে আমরা যে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যে যেভাবে বুঝাচ্ছে আমরা বুঝে নিচ্ছি, কারণটা কি? আমরা শিক্ষাই কম বলে। আমি একটা উদাহরণের জন্য বলছি, আমরা যখন ব্যাংকে টাকা জমা দিতে যাই আমাদের সাথে কত ভালো আচরণ করে বলুন তো। 100 বানান ঠিক করতে ভুল থাকলেও ঠিক করে দেয়, 1000 বানান ভুল থাকলেও ঠিক করে দেয়, তাই তো ভাই? আমি লাখ কেন বললাম না বানানটা? কেন বললাম না লাখ বানানটা বলুন তো? আমরা যারা এখানে আছি সব খেটে খাওয়া মানুষ, ম্যাক্সিমাম দিন আনে দিন খাই। কেউ লেদার কমপ্লেক্সে গিয়ে কাজ করে, কেউ মাঠে গিয়ে কাজ করে, কেউ ভ্যান চালায়, কেউ ডেলিভার, কেউ চায়ের দোকান। খারাপ ভাবে নেবেন না, আমাদের লাখ লেখার সেই জায়গায় আমরা এখানে পৌঁছাতে পারছি না। আবার কেউ কৃষকদের গড় মাসিক আয় কত জানেন? পরিবার পিছু পশ্চিমবাংলার 7,000 টাকার নিচে। পশ্চিমবাংলা, এটাই আমার বক্তব্য। তো কেন আমার উপরে শাসকের এত রাগ জানেন? ওরা বলে তোরা বিজেপি কর, কোনো সমস্যা নেই, আরএসএস কর, কোনো সমস্যা নেই, আইএসএফ করতে পারবি না। কারণ জানেন যে আইএসএফ এর চেয়ারম্যান তথা বিধায়ক টু দা পয়েন্টে কথা বলে। গতকালকে একটা ডায়লগ ভালো শুনলাম, গত পরশুদিন কি আমাদের ওই দিন বললো আমাদের বিধায়ক পয়েন্টে কথা বলে আর ওদের জয়েন্টে ব্যথা করে। বাস্তব কথা বলেছে, কিন্তু বাস্তব কথা বলেছে। তো আমার প্রশ্ন এখানে যে মেঘালয়ে মাত্র 313 হেক্টর জমি আছে, 313 হেক্টর বিঘে জমি আছে। সেখানকার কৃষকরা মাস গেলে 29 থেকে 30,000 টাকার কাছাকাছি ইনকাম করে পরিবার পিছু। আর আমাদের পশ্চিমবাংলায় 88 লক্ষ হেক্টর কৃষি জমি আছে, আর আমাদের কৃষকরা মাস গেলে মাত্র 7,000-এর নিচে কেন ইনকাম করবে? একথা তো আমি বিধানসভায় বলি যে আপনারা বলেন পশ্চিমবাংলায় 70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। তাহলে এত মানুষ যদি কৃষিকাজের সাথে যুক্ত হয়, পশ্চিমবাংলার অর্থনীতির চাকা কৃষকদের জন্য যদি ভালোভাবে ঘোরে, তাহলে কৃষকদের মাসিক গড় আয় এত কম কেন? কৃষকদেরকে বিজ্ঞানসম্মতভাবে চাষের ট্রেনিং দিতে হবে এবং এদেরকে পর্যাপ্ত পরিমাণে যে ইকুইপমেন্টগুলো আছে যথাযথভাবে কৃষকদের হাতে তুলে দিতে হবে। এই অধিকারের কথা বলি আমার উপরে এত চাপ চলে আসে। যারা মৎস্যজীবী আছেন, এখানে কিছু বিল আছে, তো আমি তাদেরকে বলি বিজ্ঞানসম্মতভাবে চাষ না করার ফলে, মাছ চাষ না করার ফলে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে জানেন? আমি একটা উদাহরণের জন্য বলছি, ধরো ওই প্রসঙ্গে চলে যাব। আমরা যারা স্বাভাবিকভাবে আমরা কি মনে করি, মাছ পুকুরে 10 কিলো মাছ আছে, যদি 10 কিলো মাছ থাকলে 12 কিলো খাবার দিই, মাছ বেশি করে খাবে, তাড়াতাড়ি বেড়ে যাবে। এটা স্বাভাবিকভাবে আমরা ভাববো, আমাদের যতটুকু জ্ঞান। কিন্তু বিজ্ঞানসম্মতভাবে যদি চাষ করে, বিজ্ঞান বলছে যে এই পুকুরে 10 কিলো মাছ থাকবে, 2 কিলো মাছের খাবার দাও। কিন্তু আমরা অনেকে করি না। ফলে কি হয়, 10 কিলো মাছের খাবার থাকলে আমরা 15 কিলো খাবার দিয়ে দিই। ফলে কি হয়, আমাদের 13 কিলো খাবারের দামটা নষ্ট হচ্ছে, টাকাটা আমাদের বাঁচতো। দ্বিতীয় কথা হচ্ছে ওই বেশি খাবারের ফলে অনেক সময় পানি বিষাক্ত হয়ে যায়, পানি খারাপ হয়ে যায়, মাছও মারা যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাহলে আমি কেন বলি বিধানসভার মধ্যে যে আমাদের কৃষকদেরকে বিজ্ঞানসম্মতভাবে চাষ করানোর ব্যবস্থা করা হোক। যদি আমার ওই মৎস্যজীবীটাকে ট্রেনিং দেওয়া হতো, সে আর 13 কিলো ওই খাবারের এক্সট্রা দাম খরচ করতো, একটু বলুন। এরা করবে না, সেটা এরা করবে না। আর আমার বক্তব্য করতে হবে, এই জন্যই আমাদের উপর এত রাগ। যে ফিরে এসে আবার শিক্ষা অর্জন করতে হবে আমাদের সন্তানগুলোকে, অন্যথায় আমরা ক্রমশ পিছিয়ে যাব। আপনাদের কাছে অনুরোধ করব, মায়েরা আছেন যারা আছেন, বাপেদের তো আছেই, মায়েদেরকে বেশি করে অনুরোধ করব। বাপেরা তো সকালে উঠে কাজে চলে যায়, মায়েরা সারাক্ষণ সন্তানদেরকে লালন পালন করে। যে একবেলা যদি খেতে না পান, খাবেন না, রোজাই থাকবেন, উপোসে থাকবেন, আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, পড়তে পাঠান। তারপরে বলবো আপনাদের বিধায় আপনাদের ছোট ভাই আপনাদের জন্য প্রস্তুত আছে, সবসময় আপনাদের সেবায় আমি নিয়োজিত আছি। কিন্তু তারপরেও বলবো পড়াশোনার জন্য অর্থের অভাবে কারো বাড়ির সন্তানের না পড়াশোনা বন্ধ হয়ে যায়। মায়েরা মনে থাকে জানো, অর্থের অভাবে, বাপেরা মনে রাখবেন, অর্থের অভাবে কারো বাড়ির সন্তানের না পড়াশোনা বন্ধ হয়। আমাদের সাথে যোগাযোগ করবেন,
আমরা প্রয়োজনে আমাদের কাছ থেকে আমরা ব্যবস্থা করব আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার। শুধুমাত্র কি আইএসএফ এর জন্য তা না, আমি আপনাদের বলে রাখি, এখানে যারা আমাদের কর্মীদের বাড়ির অদূরে, ওই আজহারের বাড়ির কাছে, আজহারের বাড়ির অদূরে বোমা রেখে আজহারকে যারা ফাঁসাতে চাইছিল, তাদের জন্য এই অফারটা আছে। যদি তৃণমূলের কোনো নেতা বা কর্মী সমর্থক সে তৃণমূলকে ভালোবাসতেই পারে, কিন্তু তার যদি কোনো অর্থের অভাবে তার ছেলের পড়াশোনা বন্ধ হয়ে যায়, তাদেরকে বলবো গোপনে আমার সাথে যোগাযোগ করুন, আপনার পরিচয় গোপন রেখে আপনার সন্তানের পড়াশোনার দায়িত্ব আমি তুলে নেব। আমি তাকেও বলছি, এই চালতাবেড়িয়া মাদ্রাসার ভোটের আগে আমার এক কর্মীর বাড়ির গরিব মানুষের রান্না চালার ওই উনুনের মধ্যে বোম রেখে বিস্ফোরণ ঘটিয়ে আমার কর্মীকে যে ক্ষতিগ্রস্ত করেছে, তাদের ক্ষেত্রেও বলছি, তারও বাড়ির সন্তানের যদি অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায়, তার সন্তানের পড়াশোনা না বন্ধ হয়, আমার সাথে গোপনে যোগাযোগ করুন। আমার এই ভরসাটা করতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে আপনার সন্তানেরও উচ্চ শিক্ষায় শিক্ষিত করার দায়িত্বটা আমি তুলে নেব বা আইএসএফ তুলে নেবে। এই সমাজ ব্যবস্থা আমরা চাই। দ্বিতীয় কথা, সৌজন্যতার রাজনীতি করবেন। আমি আপনাদের অনুরোধ করব, একটু চোখ কান খুলে রাখে দেখুন তো, মমতা ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারীর কোনোদিন হাতাহাতি লড়াই হয়েছে? এটা বলুন ভাই। অভিষেক ব্যানার্জির সাথে অধীর রঞ্জন চৌধুরীর কোনোদিন হাতাহাতি লড়াই হয়েছে? ফিরহাদ হাকিমের সাথে মোহাম্মদ সেলিমের কোনোদিন হাতাহাতি লড়াই হয়েছে? আপনার দিলীপ ঘোষের সাথে কুণাল ঘোষের কোনোদিন হাতাহাতি লড়াই হয়েছে? সুজন চক্রবর্তীর সাথে আপনার এই শোভন দেব বাবুর কোনোদিন হাতাহাতি লড়াই হয়েছে? হয়নি। না হওয়াটাই বাঞ্ছনীয়, আমরা ওটা কোনোদিন দেখতেও চাই না। কিন্তু আমরা লড়াইটা কি দেখি? এই মিডিয়ার মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে, মাইকের মাধ্যমে লড়াই হতে। তারা মিডিয়ার মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে লড়াই করে, আর বুথের স্তরে কি হয়? হাতাহাতি লড়াইয়ে জড়িয়ে পড়ে। আমি অনুরোধ করব প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা কর্মীদের কাছে, মারামারি হানাহানি থেকে দূরে সরুন। আপনার নেতারা শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি বিধানসভায় ডেকে চা খাওয়াচ্ছেন, সেখানে কোনো সমস্যা নাই। কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, সুজন সুকান্ত মজুমদার এরা সব এক জায়গায় বসে কেক কাটছে, কোনো সমস্যা নয়। কুণাল ঘোষ, আপনার সুজন চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি সহ এক জায়গায় এসি রুমে বসে গল্প করছে, তাদের কোনো সমস্যা হয় না। যত সমস্যা বুথে হয় কেন? আপনার মনকে প্রশ্ন করুন, যত মারামারি হানাহানি বুথে কেন? বকটুয়ে দেখুন, ভাদু শেখ মারা গেল, 11 জনকে কুপিয়ে হত্যা করে আগুন লাগিয়ে মারলো, সিবিআই অ্যারেস্ট করলো, পুলিশ অ্যারেস্ট করলো, সিবিআই হেফাজতে মারা গেল। সব কারা? সব বুথের লোক, সব বুথের লোক ক্ষতিগ্রস্ত হলো। ওপরে দাদা দিদিরা দেখেন এসি ঘরে বসে চা খাচ্ছে। প্রত্যেককে অনুরোধ করব, দাদা দিদিরা যেভাবে রাজনীতি করছে আপনারাও করুন। হিংসা, মারামারি, হানাহানি থেকে দূরে থাকুন। শেষের দিকে এসছি, আর একটা কথা বলবো, বলে শেষ করব। আপনাদের কাছে অনুরোধ করব, সৌজন্যতার রাজনীতি করুন। যার যাকে ভালো লাগবে দল করবে, যার যাকে ভালো লাগবে ভোট দেবে। দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করুন। আর একটা কথা, আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভাইদের নামে যারা মিথ্যা কেস দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বার্তা, আমরা তো জেল খাটবো, প্রস্তুত আছি। কি ভাই, সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে জেল খাটতে হবে, রাজি আছেন তো নাকি? আমি তো রাজি আছি, আমি 100 বার খাটতে রাজি আছি। আমাকে কদিন আগে পুলিশ ডেকেছিল, দেখেছিলেন না? আমি কম্বল নিয়ে হাজির হয়ে গেছিলাম, কারণ ঠান্ডা আমাকে একটু ভয় লাগে, ঠান্ডাটা আমাকে ভয় লাগে। আমি একবার ঠান্ডার সময় জেলে ছিলাম তো কষ্ট হয়েছিল, ওই জন্য পুরো কম্বল নিয়ে হাজির হয়ে গেছি। পুলিশ যদি আটকে দেয় আমি থেকে যাব, কম্বলটা একটু মোটা পাড়া নিয়ে গেছিলাম। প্রস্তুত আছি। তারপরেও বলবো, আমার নয়, আমার না, আমি আমাকে যে যা করুক আমি সেই বিষয় নিয়ে বেশি রিয়াকশন দিই না। কিন্তু এটা মনে রাখবেন, আমাকে কিন্তু আমি কতটা ইমোশনাল আমার কর্মীদের প্রতি সেটা ভালো করেই আমার কর্মীরা জানে। আমাদের কর্মীদেরকে যারা মিথ্যা কেস দিয়ে, দাদা দিদির কথা শুনে মিথ্যা কেস